আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য একটা অসাধারণ সায়েন্স ফিকশন সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যেখানে একজন মানুষ সৌরজগতের বাইরে চলে গিয়েছিল একটা রহস্যময় মেঘের ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য। আর এই মেঘ এতটাই রহস্যময় ছিল যে রীতিমতো পুরো মহাবিশ্বের সকল তথ্য এখানেই লুকায়িত ছিল। তো যাই হোক, চলুন গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা একজন নভোচারীকে জঙ্গলের ভেতরে একটা নদীর উপরে হাঁটতে দেখতে পাই। আসলে এই সব কিছু ইয়াকুব নামের একজন মহাকাশচারী তার স্পেসশিপের ভেতরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। পৃথিবীতে থাকা ইয়াকুবের সহকারী পিটার তাকে কোয়ান্টাম ট্রান্সমিশনের মাধ্যমে জাগিয়ে তোলে। আজকে পিটারকে বিশ্ববাসীর কাছে একটা ইন্টারভিউ দিতে হতো, তাই পিটার সরাসরি ইয়াকুবকে ইউরো স্পেস এজেন্সির হেডকোয়ার্টার্সের সাথে যুক্ত করে দেয়। ওদিকে আমরা দেখতে পাই যে ইউরো স্পেস এজেন্সি আসলে আজ থেকে প্রায় 8 মাস আগে একটা মিশন পরিচালনা করেছিল, কারণ 4 বছর আগে থেকে পৃথিবী থেকে হঠাৎ করে আকাশে একটা বিশাল গোলাপি রঙের মেঘ দেখা যেতে শুরু করে। সৌরজগৎ থেকে সামান্য একটু দূরেই এটার অবস্থান ছিল, আর এটাকে পৃথিবীর মানুষ নাম দিয়েছিল চোপড়া ক্লাউড। আর ইয়াকুব বেরিয়ে পড়েছিল সে চোপড়া ক্লাউডের রহস্য উন্মোচন করার জন্য। সে প্রায় 8 মাস ধরে স্পেসশিপের ভেতরে অবস্থান করছিল, আর আজকে তাকে মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহী বেশ কয়েকটা বাচ্চা ছেলে মেয়ের কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে হতো। এখানে একটা বাচ্চা মেয়ে ইয়াকুবকে জিজ্ঞাসা করে যে, স্যার, আমি শুনেছি আপনি পৃথিবীর সব থেকে একা মানুষ, আপনি পৃথিবীর সকল মানুষের কাছ থেকে সব থেকে দূরে রয়েছেন, আপনার কি এতে কষ্ট হয়? যদিও ইয়াকুব মনে মনে অনেক কষ্ট পেত, কিন্তু তবুও সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমি কখনোই একা নই, আমার সাথে পৃথিবীর সকল মানুষেরা রয়েছে, সকলের আশীর্বাদ রয়েছে, আর আমার বিশ্বাস আমি সকলের জন্য এই আবিষ্কার করতে নেমেছি, তাই আমি সবসময়ই পরিপূর্ণ। তো যাই হোক, কথা এটুকু শেষ করে সেদিনের মতো ইন্টারভিউ শেষ করে ফেলে ইয়াকুব। আর ইন্টারভিউ শেষ হবার সাথে সাথেই স্পেস এজেন্সিতে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, কারণ আজকে হঠাৎ করেই ইয়াকুবের স্ত্রী ইয়াকুবকে ভিডিও মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে সে আর তার সাথে থাকতে চায় না, সে তাকে ডিভোর্স দিয়ে দেবে। আসলে ইয়াকুব তার গর্ভবতী স্ত্রীকে রেখেই এই মিশনে গিয়েছিল, আর গর্ভকালীন সময় একজন মহিলা আসলে তার হাজব্যান্ডকে সব সময় তার পাশে চায়। মূলত লায়লা তার হাজব্যান্ডকে এই সময়টাতে কাছে না পাবার কারণে মানসিক কষ্টে তাকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিল। আর স্পেস এজেন্সির বিজ্ঞানীরা এটা নিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ একে তো ইয়াকুব এত মাস ধরে একা রয়েছে, আর এখন যদি সে ডিভোর্সের খবর পায় তাহলে তার হয়তো মানসিক সুস্থতায় এটার অনেক প্রভাব পড়বে, যার কারণে এই মিশন বানচালো হয়ে যেতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে ইয়াকুবকে এই মেসেজটা পাঠাবেই না। এদিকে ইয়াকুব তার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে কোনোভাবেই তার স্ত্রীর কোনো খোঁজই পাচ্ছিল না। প্রচণ্ড টেনশনে ইয়াকুবের ঘুম হারাম হয়ে গিয়েছিল, তাই সে এখন ঘুমের ঔষধ নেওয়া শুরু করে দেয়। এদিকে ইয়াকুবের স্পেসশিপটা ততদিনে চোপড়া ক্লাউডের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আর তখনই আমরা দেখতে পাই যে ইয়াকুবের শরীরের চামড়ার ভেতর দিয়ে মাকড়াসার মতো কোনো একটা বস্তু ঢুকে পড়েছে। ইয়াকুব প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই আমরা বুঝতে পারি যে এটাও ছিল তার একটা দুঃস্বপ্ন। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সামান্য দৌড়াদৌড়ি শেষ করে আবারও পিটারের সাথে যোগাযোগ করে। আজকে থেকেই মূলত তাকে চোপড়া ক্লাউডের স্যাম্পল কালেকশন করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু তারা যতটা এই ক্লাউডের কাছাকাছি যাচ্ছিল, স্পেসশিপে ততই বেশি বেশি সমস্যা ধরা দিচ্ছিল। যেমন ইতিমধ্যে স্পেসশিপের অর্ধেকের বেশি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। এদিকে কাজ শেষ করে ইয়াকুব তার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও স্বাভাবিকভাবেই সে তার কোনো খোঁজ খবরই পায় না, কারণ তার স্ত্রী বেরিয়ে পড়েছিল অজানা কোনো গন্তব্যে। তো স্ত্রীর খোঁজ নেবার সময় হঠাৎ করে ইয়াকুব তার কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেমে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মতোই আরেকজন মানুষ যেন তাকে বলছিল যে, ইয়াকুব, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? ইয়াকুব প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে পিটারকে বলে যে, কমিউনিকেশন সিস্টেমে কি কোনো অদ্ভুত শব্দ শুনতে পেয়েছো তুমি? কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হলো, পিটার কোনো শব্দই শুনতে পায়নি। তার কাছে সব কিছুই স্বাভাবিক ছিল।
এইসব কিছু দেখে ইয়াকুব মনে করতে থাকে যে একা একা থাকতে থাকতে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে। তাই সে দ্রুত কাজ শেষ করে ঘুমিয়ে পড়তে চলে যায়। কিন্তু ঘুম আসার আগে সে স্পেসশিপের ভেতর থেকে বেশ কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তাই সে দ্রুত এটা দেখার জন্য পাশের রুমের ভেতরে গেলে সে দেখতে পায় বেশ কিছু ড্রয়ার খোলা অবস্থায় পড়ে আছে, আর জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে গেছে। সে অবাক হয়ে যায়, আর এভাবে বেশ খানিকটা সামনে এগিয়ে যেতে সে বাথরুমের ভেতরে একটা বিশাল সাইজের অদ্ভুত মাকড়সার মতো জন্তু দেখতে পায়। ইয়াকুব প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দ্রুত বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে পিটারকে কল করে বলে যে, পিটার, তুমি একটু বাথরুমের ক্যামেরাটা চেক করে আমাকে বলতে পারবে ওখানে হচ্ছেটা কি? পিটার বলে যে বাথরুমের ক্যামেরা তো অনেক আগে থেকেই নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আবারও তার মনের ভ্রম দূর করার জন্য সেই দরজাটা খুলে ফেলে, আর সাথে সাথে সে জন্তুটাকে দেখা মাত্র সেখান থেকে দ্রুত পালিয়ে গিয়ে নিজেকে একটা এয়ারটাইট ঘরের ভেতরে বন্ধ করে ফেলে। সে বারবার পিটারকে ফোন করে বলে যে, দেখো পিটার, আমার মনে হয় স্পেসশিপের ভেতরে সংক্রামক কিছু ঢুকে পড়েছে, দ্রুত স্পেসশিপটাকে পরিশুদ্ধ করতে হবে। পিটার অবাক হয়ে বলে যে, কিন্তু আমাদের সেন্সরে তো তেমন কিছুই দেখাচ্ছে না। ইয়াকুব বলে যে, আমি কিচ্ছু জানতে চাই না, আমি স্পেস স্যুট পরে নিচ্ছি, তুমি দ্রুত জীবাণুনাশক স্প্রে শুরু করে দাও। যতক্ষণ স্পেসশিপের ভেতরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছিল, ততক্ষণ আবার ইয়াকুব নিজের স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়ে। আর এভাবে স্প্রে করা শেষ হয়ে যাবার পরে স্পেসশিপের অবস্থা যখন ঠিকঠাক হয়ে গিয়েছিল, তখন ইয়াকুব এয়ারটাইট ঘর থেকে বের হবার সাথে সাথে সে আবারও তার সামনে সেই বিশাল মাকড়সাটাকে দেখতে পায়। এবার মাকড়সাটা তাকে বলে যে, দেখো ইয়াকুব, আমি না তো তোমাকে মারবো, না তোমাকে সংক্রামিত করব, তাই আমাকে দেখে ভয় পাওয়া বন্ধ করো। তোমাদের মানুষদের তৈরি এইসব যন্ত্রপাতি দিয়ে আমাকে ডিটেক্ট কখনোই করতে পারবে না। চিন্তা করো না, তুমি স্পেস স্যুট থেকে বাইরে বেরিয়ে আসো, আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো। ইয়াকুব নিজেও যখন বিভিন্ন সেন্সরের রিডিং দেখে বুঝতে পারে যে এই জন্তুটাকে আসলে কোনোভাবেই ডিটেক্ট করা সম্ভব নয়, তখন সে সাহস করে স্পেস স্যুটের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। সে অবাক হয়ে মাকড়সাটাকে জিজ্ঞাসা করে যে, তুমি কিভাবে এই শিপের মধ্যে আসলে? মাকড়সাটা বলে যে, আমিও তোমার মতোই একজন অনুসন্ধানী। আমি যখন তোমাদের সৌরজগতের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখনই দূর থেকে আমি মানব ইতিহাস এবং তাদের ভাষা সব কিছুই রপ্ত করে ফেলি। কিন্তু তারপরেও মানুষের সাইকোলজি সম্পর্কে আমার অনেক কিছুই অজানা রয়েছে। এসব কিছু ভাবতে ভাবতে আমি তোমার স্পেসশিপটা দেখতে পাই। বাইরে থেকেই আমি তোমার ভেতরের একাকিত্বটা অনুভব করতে পেরেছিলাম, যে ব্যাপারটা আমাকে তোমার ব্যাপারে আরও বেশি অনুসন্ধানী করে তোলে। এই জন্যই আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। মাকড়সাটার এতগুলো কথাবার্তা শুনে ইয়াকুব বুঝতেই পারছিল না যে তার সাথে হচ্ছেটা কি। সে মনে করেছিল যে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে, তাই সে দ্রুত এইসব কিছু ভুলে গিয়ে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু ঘুমের ঔষধ খাওয়ার পরেও সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না, বরং সে বারবার তার স্ত্রীকে ভিশনের মাধ্যমে দেখতে পায়, যেখানে ইয়াকুব তার স্ত্রীকে মাঝে মাঝে তুচ্ছ তাচ্ছিল্য করত, তাকে ঠিকমতো টাইম দিত না। আর এইসব কিছু দেখে ইয়াকুব আবারও ঘুমানোর ঘর থেকে বেরিয়ে মাকড়সাটাকে খুঁজতে চলে আসে। আর এবার ইয়াকুব মাকড়সাটাকে জিজ্ঞাসা করে যে, তুমি আমার কাছ থেকে কি চাও? মাকড়সাটা বলে যে, আমি জাস্ট তোমার একাকিত্বটা কমাতে চাই, আমি তোমাকে ভালোভাবে বুঝতে চাই, আমি তোমাকে সাহায্য করতে চাই। ইয়াকুব বলে যে, আমার কোনো সাহায্যের দরকার নেই। এটা বলে সে আবারও চলে যায়। আর এদিকে আমরা ইয়াকুবের স্ত্রী লায়লাকে দেখতে পাই, যে কিনা তার মায়ের সাথে গল্প করছিল। লায়লা তার মাকে সিদ্ধান্ত জানিয়ে দেয় যে সে ইয়াকুবকে ছেড়ে দেবে। এদিকে এমন অদ্ভুত চিন্তাভাবনা থেকে বাঁচার জন্য ইয়াকুব আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সে স্পেসশিপের ভেতরে জেনারেটর চালু করার মতো একটা শব্দ শুনতে পায়। তাই সে দ্রুত এই শব্দটা খুঁজতে গেলে দেখতে পায় যে মাকড়সাটা এই শব্দ চালু করে মনোযোগ দিয়ে শুনছিল। ইয়াকুব তাকে জিজ্ঞাসা করে যে, করছোটা কি তুমি? মাকড়সাটা বলে যে, দেখো, তুমি তো আমাকে সময় দিলে না, তাই এই শব্দটা শুনে আমি নিজের একাকিত্ব কম করার চেষ্টা করছি। ইয়াকুব বলে যে, তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যাও। তো যথারীতি মাকড়সাটা সেই ঘর থেকে বেরিয়ে ইয়াকুবকে বলতে থাকে যে, তোমার কাছে কি কোনো মুরগির ডিম আছে?
আমি মুরগির ডিমের স্বাদ এবং পুষ্টিগুণের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো সেটা টেস্ট করে দেখা হয়নি। ইয়াকুব বলে যে আমার শিপের ভেতরে কোনো ডিম নেই, তবে তোমাকে খেতে দেবার মতো আমার কাছে কিছুটা পিনাট বাটার রয়েছে। এটা বলে সে যখন মাকড়াসাটাকে কিছুটা বাটার খেতে দেয়, মাকড়াসাটা অবাক হয়ে তাকে বলে যে এটা তো খেতে একদম আমাদের বাড়িতে তৈরি স্টুমা ইল্লির মতো। বাড়ির কথা শুনে ইয়াকুব তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়? মাকড়াসাটা বলে যে আমাদের বাড়ি হারিয়ে গেছে। অনেক অনেক বছর আগে সেখানে ক্রোমপেটসরা এসে হামলা করেছিল। তারা আমাদের জাতির সবাইকে খেয়ে ফেলতে শুরু করে, তাই বাধ্য হয়ে আমি তোমার মতোই নিজের গ্রহ ছেড়ে পালিয়ে এসেছিলাম। তারপর আমি কোটি কোটি গ্যালাক্সি, ব্ল্যাক হোল, গ্র্যাভিটি এবং সময় সব কিছুই পার করে ফেলেছি শুধুমাত্র একটু শান্তির জন্য, কিন্তু শান্তির পরিবর্তে আমি তোমাকে খুঁজে পেয়েছি। এদিকে স্পেস এজেন্সির লোকেরা ইয়াকুবের মানসিক ভারসাম্য ঠিক করার জন্য তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে তারা ইয়াকুবের মাকে ইয়াকুবের সাথে মাঝে মাঝে যোগাযোগ এবং কথাবার্তা বলার পরামর্শ দেয়। এদিকে স্পেসশিপের ভেতরে থাকা ইয়াকুবকে তার সহকারী পিটার জানায় যে দেখো, তোমার স্ত্রী ওর মায়ের বাড়িতে গেছে, আর এই কারণেই কোয়ান্টাম কানেক্টের মোবাইলগুলো তোমার স্ত্রীর সাথে ঠিকমতো কাজ করছে না। তুমি চিন্তা করো না, আমরা খোঁজ খবর নিয়ে তোমাকে সব কিছু অবশ্যই জানাবো। কিন্তু তখনই ইয়াকুব মাকড়াসাটাকে দেখে আবারও তার কাছে ছুটে চলে যায়। আর এখানে মাকড়াসাটা স্পেসশিপের জানালা দিয়ে সেই চোপড়া ক্লাউডকে দেখে অবাক হয়ে বলে যে এই মেঘের মধ্যে মহাবিশ্বের অনেক জ্ঞান রয়েছে। ছোটবেলায় আমি এই মেঘের সামান্য একটা অংশ পর্যবেক্ষণ করেছিলাম। এই অংশগুলো মহাবিশ্বের শুরু থেকে এখানে অবস্থিত। ইয়াকুব অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি তাহলে মহাবিশ্বের শুরু থেকেই রয়েছো? তোমাদের কি মৃত্যু হয় না? মাকড়াসাটা বলে যে সবাইকেই নিঃশেষ হয়ে যেতে হয়। ইয়াকুব, এমনকি এই সম্পূর্ণ মহাবিশ্বটাও একদিন নিঃশেষ হয়ে যাবে। ইয়াকুব তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, এই মেঘের ভেতরে কি রয়েছে? মাকড়াসাটা বলে যে এখানে রয়েছে আরম্ভ। আর এইসব কথাবার্তার মধ্যে ইয়াকুবের আবারও মনে পড়ে যায় তার স্ত্রীর সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্তগুলোর কথা, যেখানে সে তাকে কথা দিয়েছিল যে সব সময় সে তাকে নতুনের মতোই ভালোবাসবে। কিন্তু সময়ের সাথে সাথে তার ভালোবাসা কমে যায় আর বিরক্তি অনেক বেড়ে যায়। তাই মাকড়াসাটা তাকে বলতে থাকে যে তোমরা মানুষেরা এমন ওয়াদা কেন করো যেটা পূরণ করতে পারবে না? আর যদি তুমি লায়লার প্রতি এতটাই বিরক্ত হও, তাহলে তার বিরহে তুমি এতটা কষ্ট কেন পাচ্ছ? আমি তোমাদের মানুষদের সাইকোলজি এখনও ঠিকমতো বুঝতে পারছি না। আমি যখনই তোমার স্মৃতিগুলো পড়তে থাকি তখন আমি নিজেও অনেক উদাস হয়ে যাই। এরপর আমাদের লায়লাকে দেখানো হয় যে কিনা নিজেও তার স্বামীকে ছেড়ে এসে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। এখানে লায়লার মা তাকে বলে যে তুমি যদি ইয়াকুবকে এতটাই ভালোবাসো তাহলে ওকে ছেড়ে আসতে গেলে কেন? লায়লা হতাশ হয়ে বলে যে আমি ওকে ভালোবাসলেও ও হয়তো আমাকে ভালোবাসে না। যদি বাসত তাহলে আমাকে এভাবে ছেড়ে কখনোই যেত না। আমি নিজেকে সামলে নেব, আমি আবারও ভালোভাবে বাঁচব। এদিকে ইয়াকুব মাকড়াসাটাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমার কি কোনো নাম নেই? মাকড়াসাটা বলে যে না, কোনো নাম তো নেই, তবে আমার নাম থাকলে যদি তোমার জন্য সুবিধা হয় তাহলে তুমি আমার জন্য একটা নাম রেখে দিতে পারো। তাই অনেক ভেবেচিন্তে ইয়াকুব মাকড়াসাটার নাম রাখে হানুস। আর এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তো যাই হোক, সেদিন রাতে ইয়াকুব যখন ঘুমিয়ে পড়েছিল তখনই সে বেশ কিছু দুঃস্বপ্ন দেখতে পায়। কিন্তু হঠাৎ করে বাথরুমের ভেতর থেকে জেনারেটরের শব্দ শুনে ইয়াকুবের ঘুম ভেঙে যায়। সে দ্রুত বাথরুমের ভেতরে গেলে দেখতে পায় যে হানুস খুবই মনোযোগ দিয়ে সেই জেনারেটরের শব্দ শুনছে। ইয়াকুব অবাক হয়ে তাকে বলে যে তুমি কি সারা রাত এই শব্দ শুনছিলে? হানুস বলে যে হ্যাঁ, তোমার স্মৃতিচারণ করলেই আমার মন খারাপ হয়ে যায়, আর তখন এই শব্দটাই আমার মনটাকে কিছুটা ভালো করতে পারে। তো যাই হোক, এখন শব্দটা বন্ধ করে ইয়াকুব দৌড়াদৌড়ি শুরু করে দেয়, যেটা দেখে হানুস কৌতূহলের সাথে তাকে জিজ্ঞাসা করে যে এইসব করলে কি হয়। ইয়াকুব তাকে বুঝিয়ে বলে যে আমার শরীরের হাড্ডিগুলোকে ঠিকঠাক রাখার জন্য প্রতিদিন নিয়ম করে 2 ঘন্টা আমাকে দৌড়াতে হয়। তো এখন হানুস ইয়াকুবকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমার বাবার সাথে কি হয়েছিল? ইয়াকুব বলে যে আমার বাবা একজন খুবই ভালো মানুষ ছিল, কিন্তু তিনি অনেক খারাপ কাজ করেছে।
তিনি দেশের সাথে গাদ্দারি করেছিল, তাই তার বাড়িতে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়। এই কথাগুলো শুনে হানুস তাকে বলে যে তাহলে তুমি কি দেশের জন্য এই মিশনটা পরিচালনা করে তোমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে চাও? ইয়াকুব অবাক হয়ে গেলেও হানুস তাকে বুঝায় যে দেখো, জীবিত থাকা মানুষদের প্রতি খেয়াল রাখো, এখন তোমার বাবা হওয়ার সময়। এদিকে ইয়াকুবের স্ত্রীর সাথে স্পেস এজেন্সির প্রফেসর এসেছিল দেখা করার জন্য। তিনি লায়লার কাছে অনুরোধ করে যে দেখো, স্বামী যখন বিপদে থাকে স্ত্রীকে তখন তার পাশে থাকতে হয়, এভাবে ইয়াকুবের হাত ছেড়ে দিও না তুমি। লায়লা বলে যে আমি তো ওকে মিশনে যেতে বলিনি, আর আপনারা চিন্তা করবেন না, ও ঠিকই থাকবে, ও একা একাই বেশি ভালো আছে। আপনি কি খেয়াল করেননি আমি ওকে ডিভোর্স দেবার পরেও ও একদিনও আমার সাথে যোগাযোগ করেনি? প্রফেসর বলে যে তোমার ডিভোর্সের খবর এখনও আমরা ইয়াকুবের কাছে পাঠাইনি। আমরা ইচ্ছে করে তোমার সাথে ওর যোগাযোগ বন্ধ করে রেখেছি যাতে করে ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে। প্লিজ তুমি ইয়াকুবের সাথে ভালোভাবে কথা বলো, তুমি ওর পাশে থাকো। কিন্তু লায়লা এখন আর ইয়াকুবের ব্যাপারে কোনো কথাই শুনতে চাচ্ছিল না, তাই সে এইসব ব্যাপার ইগনোর করে সেখান থেকে চলে যায়। এদিকে পিটার ইয়াকুবকে জানায় যে আগামী ৪৫ ঘন্টার মধ্যেই ইয়াকুব চোপড়া ক্লাউডের ভেতরে পৌঁছে যাবে। আর সৌভাগ্যবশত কোরিয়ানরা তার থেকে অনেকটা পেছনে রয়েছে, অর্থাৎ ইয়াকুবই হবে বিশ্বের প্রথম মানুষ। বলে রাখা ভালো, একই সময়ে আমেরিকার পাশাপাশি কোরিয়ানরাও এই মেঘের রহস্য উদ্ঘাটনের জন্য মিশন পরিচালনা করেছিল। তো যাই হোক, তখনই ইয়াকুবের সাথে তার স্ত্রীর একটা পুরনো কনভারসেশন আমরা দেখতে পাই, যেখানে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে তুমি তো আমার সাথেও থাকতে চাও, আবার জুপিটার পেরিয়ে গিয়ে চোপড়া ক্লাউডের রহস্য উদ্ঘাটন করতে চাও, তুমি এত কনফিউজড কেন? এইসব কথা শুনে ইয়াকুব সেদিন বিরক্ত হয়ে তার স্ত্রীর সাথে কথাবার্তায় বন্ধ করে দিয়েছিল, যার জন্য এখন সে প্রচণ্ড আফসোস করতে থাকে। কিন্তু তখন এই স্পেসশিপের ভেতরে একটা গোলাপি আলোর বিন্দু চলে আসে। ইয়াকুব অবাক হয়ে বলে যে হানুস, এটাই কি চোপড়া ক্লাউডের কোনো অংশ? হানুস বলে যে হ্যাঁ। এই কথা শোনার সাথে সাথে ইয়াকুব এই আলোর টুকরোটাকে ধরার জন্য একটা বোতল বের করে ফেলে, কিন্তু অদ্ভুতভাবে সে কোনোভাবেই এই টুকরোটাকে ধরতেই পারছিল না। আর তখনই পাশ থেকে হানুস তাকে বলে যে এই মেঘের কোনো অংশই স্পর্শ করা যায় না। এত সব কিছু জানার পরে ইয়াকুব রীতিমতো অসুস্থ হয়ে যেতে থাকে। সে নিজের ট্রিটমেন্ট করাতে করাতে পিটারের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু আজকে অদ্ভুতভাবে সে কোনোভাবেই পিটারের সাথে যোগাযোগই করতে পারছিল না। তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। আর ততক্ষণে চোপড়া ক্লাউডের আরও বেশ খানিকটা অংশ তার স্পেসশিপের ভেতরে ঢুকে পড়ে, যেটা দেখে ইয়াকুব হানুসকে জিজ্ঞাসা করে যে আমার কি ভয় পাওয়া উচিত, আমার কি কোনো ক্ষতি হবে? হানুস তাকে বলে যে চিন্তা করো না ইয়াকুব, আরম্ভ কখনোই কোনো ক্ষতি করে না, এটা একটা অনন্য উপলব্ধি, এটাকে তোমাদের ভাষায় কোনোভাবেই বোঝানো সম্ভব নয়, তবে হ্যাঁ, হয়তো আমরা দুজন এই আরম্ভকে অনুভব করতে পারবো। এইসব কথাবার্তা শেষে ইয়াকুব যখন তার কমিউনিকেশন সিস্টেম ঠিক করার চেষ্টা করছিল, তখনই হানুস তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার স্ত্রী তোমাদের অনাগত সন্তানের ব্যাপারে এত বেশি চিন্তিত কেন থাকে? ইয়াকুব বলে যে দেখো, এর আগেও আমরা অনেক ভয়াবহ দিন পার করেছি। হানুস বলে আমি সেটা দেখতে চাই, কিন্তু ইয়াকুব বলে যে বাদ দাও তো, এখন আমাকে কাজে মনোযোগ দিতে দাও। কিন্তু তখনই ইয়াকুব তার পাশের ঘর থেকে আবারও অদ্ভুত সব শব্দ শুনতে পায়। ধীরে ধীরে ইয়াকুব পাশের ঘরে যেতেই দেখতে পায় সেখানে টেলিভিশনের মতো সে তার স্ত্রীর অতীতকে দেখতে পারছিল, যখন সে তার স্ত্রীর সাথে ছিলই না। তো যাই হোক, আসলে কয়েক বছর আগে লায়লা একবার গর্ভবতী হয়েছিল, কিন্তু সেই সময় ইয়াকুব ছিল স্পেস এজেন্সির একটা ট্রেনিং সেন্টারে। আর ইয়াকুব লায়লার পাশে না থাকার কারণে একটা দুর্ঘটনায় লায়লার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এরপর লায়লা মানসিক এবং শারীরিকভাবে অনেক ভেঙে পড়লেও ইয়াকুব তার স্ত্রীর কাছে একবারও যায়নি। আর পরবর্তীতে ইয়াকুব তার স্ত্রীর কাছে গিয়ে আবারও তাকে গর্ভবতী করে দিতে পারলেও বাচ্চা জন্মদানের আগে পুনরায় ইয়াকুব তার স্ত্রীর কাছ থেকে গায়েব হয়ে মহাশূন্যে চলে এসেছে। তাই হানুস বলতে থাকে যে ইয়াকুব, তুমি কখনোই এই একাকিত্বের কষ্ট বুঝতে পারবে না,
কারণ সবার থেকে দূরে এসে একা থাকার চেয়েও সবার মাঝে থেকেও একা থাকাটা বেশি কষ্টকর। তো যাই হোক, এখন আমরা লায়লাকে দেখতে পাই যে কিনা একটা আশ্রমে চলে এসেছিল, যেখানে সাধারণত সিঙ্গেল মাদারদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হতো। এরপর আমরা দেখতে পাই যে ইয়াকুব তখনও কমিউনিকেশন সিস্টেমটা ঠিক করার কাজ করছিল, আর এটা দেখে হানুস অবাক হয়ে তাকে বলতে থাকে যে এত সব কিছুর পরেও তুমি তোমার এই মহান আবিষ্কারের পেছনে লেগে রয়েছো। তখনই ইয়াকুব আবারও ভিশনস দেখতে পায় যে সে তার স্ত্রীকে কত মিথ্যে আশ্বাস দিয়ে এসেছিল এখানে। আসলে ইয়াকুবের যেদিন সিলেকশন হয়ে যায় সেদিন ইয়াকুবের স্ত্রী প্রচণ্ড কষ্ট পেলেও কান্না করতে করতে তাকে বলে যে আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত, আমি প্রার্থনা করব তুমি যেন সহি সালামতে ফিরে আসতে পারো। এইসব ভিশন দেখতে দেখতে ইয়াকুব একটা সিঙ্গেল কমিউনিকেশন সিস্টেম চালু করতে সক্ষম হয়। সে সাথে সাথে পিটারকে ফোন করে বলে যে পিটার, কমিউনিকেশন সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, দেখো তো তুমি এটা ঠিক করতে পারো কি না। আর হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করো না, এখানে সব কিছুই ঠিক রয়েছে। কিন্তু বাকি কথা বলার আগে হানুস এই সিস্টেমটাকে বন্ধ করে দেয়, আর সে বলে যে কথা পরে বলিও, আমি তোমার মনের ভেতরে আরও অনেক কিছু দেখতে চাই। এটা বলে হানুস তার মনের ভিতরে সব কিছু দেখতে থাকে, যেখানে ইয়াকুব মহাশূন্যে আসার আগে তার স্ত্রীকে আরও অনেক কথা দিয়েছিল যে তারা একসাথে এই মিশনটা সফল করবে। কিন্তু মহাকাশে আসার পরে সে তার মিশনটাকে নিয়ে এতটাই ডেডিকেটেড হয়ে পড়ে যে সে তার স্ত্রীকে সময় দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছিল। আর একটা মেয়ে যে কিনা তার স্বামীর অনুপস্থিতিতে প্রথম সন্তান হারিয়েছে, আর দ্বিতীয়বার সন্তান জন্মদানের সময়েও তার স্বামী তার পাশে নেই, সে এইসব কিছু আর সহ্য করতে পারেনি। এটা দেখে হানুস ইয়াকুবের উপরে প্রচণ্ড রেগে যায়। সে বলে, তুমি এতটা নিষ্ঠুর কেন? তুমি সবসময় নিজেরটা দেখেছো, তোমার মতো নিষ্ঠুর মানুষের সাইকোলজি জানার আর কোনো ইচ্ছে নেই আমার, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই কথা শুনে ইয়াকুব প্রচণ্ড আবেগী হয়ে পড়ে। সে তার কাছে অনুরোধ করতে থাকে যেন সে তাকে ছেড়ে কোথাও না যায়। সে বলে যে দেখো হানুস, তোমার কথা শুনে আমি অনেক অনুপ্রাণিত হই, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু হানুস রেগে মেগে তাকে ধরে বলে যে আমাকে আটকানোর চেষ্টা কেন করছো? আমাকে তো তোমার কোনো দরকার নেই, তোমার দরকার শুধুমাত্র তোমার এই আবিষ্কার। ভালো থেকো ইয়াকুব। এটা বলে হানুস তার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায়। এই ঘটনার পরে ইয়াকুব রীতিমতো মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। সে পাগলের মতো আচার ব্যবহার করতে থাকে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে তার জীবনের যে ভুলগুলো হয়েছে সেগুলো এখন তারই শোধরাতে হবে। তাই সে দ্রুত পিটারের সাথে পুনরায় যোগাযোগ করে এবং তাকে বলে দেয় যে দেখো পিটার, আমি আর কোনো কথা শুনতে চাই না, এখানে সব কিছু ঠিক আছে। যদি মিশনটা চালু রাখতে চাও তাহলে সবার আগে লায়লার সাথে আমার কথা বলিয়ে দাও। তাই পিটার সাথে সাথে লায়লার সাথে দেখা করতে চলে যায় এবং সে লায়লাকে অনুরোধ করে 5 মিনিটের জন্য হলেও শুধুমাত্র ইয়াকুবের কিছু কথা শুনতে। আর এখন ইয়াকুব প্রচণ্ড মন খারাপ করে তার স্ত্রীকে বলতে থাকে যে তোমাকে বলেছিলাম না, জুপিটার গ্রহ পার করে এই মেঘের রহস্য আমি উদ্ঘাটন করতে চাই। কিন্তু এখন আমি এখানে আসার পরে যে কোনো মূল্যে বাড়িতে ফিরে যেতে চাই। তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তুমি সব সময় আমাকে বোঝার চেষ্টা করলেও আমি তোমাকে ভুলেই গিয়েছিলাম। তুমি আমার চোখের সামনে থাকলেও আমি তোমাকে কখনো দেখতে পাইনি। তুমি আমার জীবনের সব কিছু হওয়া সত্ত্বেও আমি তোমাকে ছেড়ে এত দূরে চলে এসেছি। তবে আমি কথা দিচ্ছি, আর একটা যদি সুযোগ পাই তাহলে একজন ভালো মানুষ হয়ে তোমার সামনে যাব। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইসব কথা বলে ইয়াকুব এবং লায়লা দুজনেই অঝরে কান্না করতে থাকে। আর এইসব কান্না করতে করতে ইয়াকুবের স্পেসশিপ চোপড়া ক্লাউডের ভেতরে প্রায় পৌঁছে গিয়েছিল। আর তখনই হানুস আবারও ইয়াকুবের সামনে চলে আসে। ইয়াকুব তাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। সে বলে, প্লিজ আর কখনোই আমাকে এভাবে একা ছেড়ে চলে যেও না। যেই কথা শুনে হানুস বলতে থাকে যে আমি নিজেও বুঝতে পেরেছি যে আমি এই মিশনটা একা একা করতে চাই না। আমি বুঝতে পেরেছি তুমি অনুশোচনা করেছো, তোমার হৃদয় পবিত্র হয়ে গেছে। এই কথা শুনে তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে একাকিত্ব কিছুটা কমানোর চেষ্টা করে। এদিকে লায়লার সাথে থাকা আরেকজন গর্ভবতী মহিলা তার সাথে গল্প করতে থাকে যে কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করবে তখন আমরা তাদেরকে গল্প শোনাতে পারবো,
যে তুমি যখন জন্মেছিলে তখন আকাশ অদ্ভুত গোলাপি রঙের মেঘে ছেয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন ফাইনালি স্পেসশিপের মাধ্যমে চোপড়া ক্লাউডের কিছু অংশ সংগ্রহ করার সময় এসে গিয়েছিল। তাই হানুস এসে ইয়াকুবকে জাগিয়ে তোলে। ইয়াকুব কোনো রকমের পৃথিবীর সাথে কমিউনিকেশন করে পুরো বিশ্ববাসীর কাছ থেকে দোয়া চেয়ে নেয়, কারণ এখন শুরু হতে চলেছিল মিশনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। ইয়াকুব পৃথিবীবাসীর সাহায্যে ধীরে ধীরে স্পেসশিপের সেই সংগ্রহশালাটাকে খুলে দিতে থাকে। কিন্তু এইসব কাজ করতে করতে বারবার তাদের সিগন্যালের ভেতরে ইন্টারফেয়ারেন্স হচ্ছিল, কিন্তু তবুও ইয়াকুব তার কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সে দেখতে পায় যে হানুস প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছে। সে ইয়াকুবকে বলে যে এত বেশি নিস্তব্ধতা আমি এর আগে কখনোই শুনিনি ইয়াকুব। হানুসের এমন অবস্থা দেখে ইয়াকুব তার সকল কাজ ছেড়ে হানুসকে বাঁচানোর জন্য চলে আসে। কিন্তু সে হানুসের কাছে আসার আগেই হানুস এই স্পেসশিপ থেকে বেরিয়ে সোজা মহাশূন্যে চলে গিয়েছিল। ততক্ষণে স্পেসশিপে বেশ কিছু সমস্যা ধরা পড়েছিল। কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ইয়াকুব পিটারকে জানায় যে আমি এক্ষুনি স্পেসশিপ থেকে বাইরে বের হচ্ছি। যে এই কথা শুনে পিটারের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে যে ক্যাপ্টেন, খবরদার এই ভুল করবেন না। অলরেডি স্পেসশিপে অনেক সমস্যা ধরা পড়েছে, মিশন ক্যান্সেল করে দেয়া হয়েছে, প্রাণ বাঁচিয়ে নিয়ে পৃথিবীতে ফিরে আসুন। কিন্তু ইয়াকুব তাকে বলে যে আমার কিচ্ছু হবে না। এটা বলে সে স্পেস স্যুট পরে সরাসরি বেরিয়ে পড়ে এই বিশাল মহাশূন্যে। সে যে কোনো মূল্যে এখন হানুসকে বাঁচাতে চাচ্ছিল, আর সে অনেক কষ্ট করার পরে ফাইনালি মহাশূন্যের মধ্যেই হানুসকে ধরে ফেলতে সক্ষম হয়। তারা দুজন আবারও একত্রিত হয়ে যায়, আর এই বিশাল মহাশূন্যে চোপড়া ক্লাউডের ভেতরে গিয়ে ইয়াকুব হানুসকে বলতে থাকে যে তাহলে এটাই কি সব কিছু? হানুস বলে যে না, চলো আমি তোমাকে দেখাচ্ছি। এটা বলে হানুস তার হাত ধরে ধীরে ধীরে সেই বিশাল মেঘের ভেতরে নিয়ে চলে যায়। আর অদ্ভুতভাবে এই মেঘের ভেতরে প্রতি মুহূর্তে কোটি কোটি পালস তৈরি হচ্ছিল, যার ভেতরে পৃথিবীর সকল মানুষের অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছুই দেখা যাচ্ছিল। যেন এটা একটা মেমোরি কার্ড, আর প্রত্যেকটা মানুষের জীবনের শুরু থেকে শেষ একটা সিনেমা। আর এই বিশাল মেঘতুল্য মেমোরির ভেতরে প্রত্যেকটা মানুষের জীবনের সেই সিনেমাগুলো স্টোর করে রাখা হয়েছে। হানুস ইয়াকুবকে বলে যে এর ভেতরে রয়েছে সারা পৃথিবী। পৃথিবীতে থাকা সকল মানুষের সুখ, দুঃখ, ওয়াদা, বিশ্বাসঘাতকতা সব কিছুই রয়েছে এখানে। এইসব কিছু দেখতে দেখতে ইয়াকুবের মনে হতে থাকে যেন সে ভয়ঙ্কর কোনো একটা জায়গায় পতিত হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও এমন একটা জায়গাতে চলে আসে যেখানে সে তার আর লায়লার ভালোবাসার আরম্ভ দেখতে পায়। অবাক হয়ে হানুস তাকে জিজ্ঞাসা করে যে তাহলে এটাই কি আরম্ভ? ইয়াকুব বলে যে হ্যাঁ। সাথে সাথে হানুস বলে যে তুমি তো সারা জীবন এখানেই আসতে চেয়েছিলে, দেখেছো কি নেই এখানে, সবই আছে। কিন্তু ইয়াকুব বলে যে না, আমার লায়লা এখানে নেই। হানুস বলে যে এখনই সময়, মনোযোগ দিয়ে এই নিস্তব্ধতা শুনতে থাকো। তোমার ভেতরটা পবিত্র হয়ে গেছে, এখন আমি তোমার থেকে বিদায় নিতে পারবো। শেষবারের মতো ইয়াকুব তাকে বলে যে আমি তোমার জন্য পিনাট বাটার এনেছি, হয়তো তোমার মন কিছুটা ভালো করে দেবে এটা। আর শেষবারের মতো হানুস এই বাটারটা খেতে খেতে বলে যে একদম ঘরের মতো স্বাদ। আর ঠিক তখনই সেই ক্রোমপটস নামের পোকাগুলো এসে ধীরে ধীরে হানুসকে খেয়ে ফেলতে শুরু করে। আর মুহূর্তের মধ্যে ইয়াকুবের চোখের সামনেই হানুস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে এই বিশাল মেঘের একটা অংশ হয়ে যায়। ইয়াকুব এই অতল মহাকাশে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে, কিন্তু সেলফ ফাইন্ডার থাকার কারণে ইয়াকুবের মহাকাশযানটা তার পিছু পিছু এসে নিজে থেকে ইয়াকুবকে উদ্ধার করে নেয়। আর ইয়াকুব স্পেসশিপের ভেতরে গিয়ে সব কিছু স্বাভাবিক হবার সাথে সাথে সবার আগে এসে তার স্ত্রীকে ফোন করে বলে যে আমি এখানে এসে যা জানতে পেরেছি তা যদি আগে জানতে পারতাম তাহলে কখনোই তোমাকে ছেড়ে আসতাম না। তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? তুমি কি আমাকে ভালোবাসবে? আর তুমি কি আমাকে আবারও একটা চুমু দেবে? এইসব কথা শুনতে শুনতেই তার স্ত্রী কান্না করতে করতে হেসে ফেলে আর বলে যে শেষবার যখন তুমি আমাকে চুমু দিয়েছিলে সেটা অনেক ভালো ছিল। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো মহাকাশ সম্পর্কিত টিপিক্যাল এলিয়েন আর অতিমাত্রায় বৈজ্ঞানিক সিনেমাগুলোর চাইতে এটা কিন্তু অসাধারণ একটা ফিকশনাল সিনেমা ছিল,
যদিও এই মাকড়সাটার মতো বস্তুটাকে নিয়ে আমার অনেক সন্দেহ রয়েছে যে এটা কি আসলেই সত্যিকারের কোনো ফিজিক্যাল এন্টিটি ছিল, নাকি কেবলমাত্র ইয়াকুবের মনের ভুল ছিল। এই ব্যাপারটা সিনেমাতে ঠিকমতো ক্লিয়ার না করা হলেও সিনেমাটা কিন্তু অনেক মিনিংফুল ছিল। আর আমার এই গল্প শুনে হয়তো সিনেমাটার আসল মজা আপনারা পাবেন না, কারণ এই সিনেমাটা দেখার সময় এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে এতটাই মুগ্ধ করে দেবে যে সিনেমাটা না বুঝতে পারলেও দেখতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, তারপরে গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।